হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপটির জন্য জিকের ওপরে যে সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 23। এটাকে তোমরা মক টেস্ট আকারেও ধরতে পারো। তো মক টেস্ট নাম্বার 23 এটা। তো দেখো, এই যে কোশ্চেনগুলো আছে, আমি আজকে কোশ্চেনগুলো সবকটা মোটামুটি পিওয়াইকিউ বেসড নিয়ে আসার চেষ্টা করেছি। আর তোমার হচ্ছে কোশ্চেনগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়েছি, ঠিক আছে? মানে ইতিহাস, ভূগোল এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো কিন্তু একদম লাস্ট পর্যন্ত সবাই দেখবে। তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? আমরা একদম সোজা থেকে শুরু করব এবং কঠিনের দিকে যাব, ঠিক আছে? ইকোনমিক্স থেকেও কিন্তু এখানে প্রচুর কোশ্চেন আছে। ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা টপিক কিন্তু এখানে কভার করা হয়েছে। তো কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। আচ্ছা, আমরা যখন কোশ্চেনগুলো করব তখন সেই কোশ্চেনের আশেপাশে যে এক্সট্রা ডিটেলসগুলো হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে একটা কথা খুব শোনা যায় যে তিনি কিন্তু বীণা বাজাতেন। তাই অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও আসে, রেলের পরীক্ষাতে আগে এসেছে যে গুপ্ত যুগের মুদ্রাতে বীণা বাজাতে কোন রাজাকে দেখা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্ত। আচ্ছা, অশোক সম্পর্কে আমরা জানি 261 বিসিতে কী হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে কিন্তু অশোক জয়লাভ করেছিল। তারপরে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রতে, সেটাতে কিন্তু অশোকই করেছিল। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা কী জানি? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু আমরা জানি যে তার একটা উপাধি ছিল, তাকে মহারাজাধিরাজ বলা হতো, ঠিক আছে? মহারাজাধিরাজ বলা হতো। হর্ষবর্ধন সম্পর্কে আমরা কী জানি? যে হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা 1919 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এই যে অসহযোগ আন্দোলন হয়েছিল, এটাকে থামিয়ে কেন দেওয়া হয়েছিল? 1922 সালে কিন্তু উত্তরপ্রদেশের যে চৌরি চৌরা ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? উত্তরপ্রদেশের যে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু কি করা হয় না, 22 জন পুলিশকে কিন্তু পুড়িয়ে মারা হয়, যেটা কিন্তু একটা হিংসার লক্ষণ ছিল। তার পরিবর্তে কিন্তু কি করা হয় না, 5ই ফেব্রুয়ারি 1922 তারিখে কিন্তু এই যে নন কোঅপারেশন যে মুভমেন্টটা আছে সেটা কিন্তু গান্ধীজি দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 4 নম্বর কোশ্চেন, যে 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সময় যে মহাবিদ্রোহ হয়েছিল, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি। তো এই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 5 নম্বর কোশ্চেন, যে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ বন্দর কোনটা ছিল? তো দেখো, যে প্রাগৈতিহাসিক যে ইতিহাসটা আছে, মানে এক কথায় আমরা বলতে পারি যেগুলো কিন্তু অনেক পুরনো যে ইতিহাস, তো সেটা সম্পর্কে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই। তো দেখো, সিন্ধু সভ্যতা সংক্রান্ত কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ বন্দর কী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোথাল। লোথালই কিন্তু সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে। আচ্ছা দেখো, এখানে হরপ্পা আছে। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল? হরপ্পা কিন্তু 1921 সালে আবিষ্কার করেছিল। কে করেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। মহেঞ্জোদারো যদি আমরা দেখি, তাহলে মহেঞ্জোদারো কিন্তু 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দ্বারা রচনা করা মানে খোঁজা হয়েছিল। লোথালে কী ছিল? লোথালে কিন্তু তোমার হচ্ছে ডকইয়ার্ড ছিল। আর কালীবঙ্গানে কি পাওয়া গেছিলো? কালীবঙ্গানে কিন্তু তোমার হচ্ছে যে ধান চাষ হতো, সেই ধান চাষের কিন্তু বিভিন্ন রকমের বীজ বা এক্সেট্রা এগুলো কিন্তু পাওয়া গেছিলো। পরবর্তী দেখবো, দেখো কি বলেছে, যে ভূগোল থেকে কোশ্চেন করেছে, যে ভারতের বৃহত্তম বাঁধ কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, ভারতের যে বৃহত্তম বাঁধ আছে, সেই বৃহত্তম বাঁধ কিন্তু হয়ে যাচ্ছে, আমরা যদি বৃহত্তম দুই রকমভাবে হতে পারে, ঠিক আছে? একটা দীর্ঘতম হতে পারে আর একটা কিন্তু বৃহত্তম হতে পারে। তো যদি আমরা বৃহত্তমর দিকে যাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তেহেরি বাঁধ, ঠিক আছে? আর যদি আমরা দীর্ঘতমর দিকে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু হীরাকুদ বাঁধ হয়ে যাবে, এটা কিন্তু দীর্ঘতম। আচ্ছা, এবার এই যে বাঁধগুলো আছে সেগুলো কোন কোন নদীর ওপরে আছে সেগুলো আমরা একবার দেখে নেব। আচ্ছা, তেহেরি বাঁধ কিসের ওপরে আছে? তেহেরি কিন্তু ভাগীরথী নদীর ওপরে আছে, ঠিক আছে? আচ্ছা, ভাকরা নাগাল কিসের ওপরে আছে? ভাকরা নাগাল কিন্তু যে শতদ্রু নদী, সেই শতদ্রু নদীর ওপরে আছে। হীরাকুদ কিসের ওপরে আছে? হীরাকুদ কিন্তু তোমার হচ্ছে যে মহানদী আছে উড়িষ্যাতে, সেই মহানদীর ওপরে কিন্তু আছে। পরবর্তী দেখো লাস্টে কি বলেছে, যে সর্দার সরোবর। তো সর্দার সরোবর বাঁধ কিসের ওপরে আছে? এটা কিন্তু যে নর্মদা নদী, সেই নর্মদা নদীর ওপরে অবস্থিত, ঠিক আছে? এর পাশে কিন্তু যে স্ট্যাচু অফ ইউনিটি আছে, ঠিক আছে? এর পাশে যে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু তোমার হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের যে তোমার হচ্ছে মূর্তি বা স্ট্যাচু, সেটা কিন্তু এই
এই যে সর্দার সরোবর যে বাঁধ তার পাশেই কিন্তু অবস্থিত, বা নর্মদা নদীর পাশেই কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী কোনটা। এগুলোকে তোমরা স্ট্যাটিক জিকে হিসেবে ধরতে পারো। তো পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী কোনটা, যদি আমরা দৈর্ঘ্যের দিক থেকে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে নীল নদ। আর যদি আমরা বৃহত্তম বলি, অর্থাৎ জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম নদী কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমাজন হয়ে যাবে। আচ্ছা, ইয়াংশিকিয়াং কি? ইয়াংশিকিয়াং কিন্তু আমাদের যে এশিয়া আছে সেই এশিয়ার কিন্তু সবথেকে বড় নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন, যে কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, লোকটাক হ্রদ কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত। এটা কিন্তু ওয়ার্ল্ডের একমাত্র যে ভাসমান লেক, ঠিক আছে, একমাত্র কিন্তু তোমরা বলতে পারো যে ভাসমান, এর ওপরে কিন্তু তোমার হচ্ছে মানে এক কথায় আমরা বলতে পারি, দেখো এই যে লোকটাক হ্রদটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে মণিপুরে অবস্থিত, ঠিক আছে। আর এই যে লোকটাক হ্রদের উপরে কিন্তু যে কেইবুল লামজাও তোমরা যে শুনেছো যে জাতীয় উদ্যান সেটা আছে, সেটা কিন্তু তোমার হচ্ছে ভাসমান একটা জাতীয় উদ্যান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকের 9তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি অপ্রচলিত শক্তির উৎস বা নন কনভেনশনাল এনার্জির উৎস। এক কথায় বলতে হবে অপ্রচলিত শক্তির উৎস। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে সৌরশক্তি। এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু যে রিনিউয়েবল এনার্জি, সেই রিনিউয়েবল এনার্জি হিসেবে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন, যে কোন গ্রহকে লাল গ্রহ বলে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 11তম কোশ্চেন, কি বলেছে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, তো ভারতীয় সংবিধানের জনক কিন্তু বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত। তো বয়স রিলেটেড কোশ্চেন কিন্তু করেছে, দেখো 25 বছর কিন্তু লোকসভাতে প্রয়োজন হয়, ঠিক আছে। রাজ্যসভাতে কিন্তু 30 বছর প্রয়োজন হয়। 35 বছর কিন্তু যে উপরাষ্ট্রপতি থাকেন, অর্থাৎ যে প্রেসিডেন্ট, আর কিন্তু যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন, তো তাদের জন্য কি হয়, তাদের জন্য কিন্তু এই 35 বছর বয়স ধার্য করা হয়েছে। আর 21 বছর কিন্তু পঞ্চায়েতি ইলেকশনের জন্য ধার্য করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন, যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানের কোন অংশে বর্ণিত আছে। তো দেখো সর্বপ্রথম বলে রাখি যে ফান্ডামেন্টাল রাইটস আছে এটা কিন্তু আর্টিকেল 12 থেকে শুরু করে 35 পর্যন্ত আছে, যেখানে কিন্তু 6 রকমের ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে অংশ 3 সেই 3 নম্বর অংশে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে 14তম কোশ্চেন, যে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন। তো অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবেই। তো প্রধানমন্ত্রীকে কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয়, ঠিক আছে। প্রধানমন্ত্রীর আর্টিকেল কত, 75 নম্বর আর্টিকেলে কিন্তু প্রধানমন্ত্রীর কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 15তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল, 21 থেকে 18 করা হয়েছিল ভোটের যে বয়স, সেটা কত সালে। তো দেখো সর্বপ্রথম মনে রাখতে হবে এটা কিন্তু হয়েছিল তোমার হচ্ছে 1989 সালের কততম সংবিধান সংশোধন ছিল, এটা কিন্তু 61তম সংবিধান সংশোধন ছিল। সেখানে কিন্তু যে ভোটাধিকারের বয়স সেটা কিন্তু 21 থেকে কমিয়ে কিন্তু 18 করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে, দেখো জেনারেল সায়েন্স থেকে করেছে এবার, যে কিসের উপস্থিতির কারণে দুধের রং সাদা হয়। তো কোন প্রোটিনটার জন্য দুধের রং সাদা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যে কেসিন যে প্রোটিনটা থাকে এর জন্য কিন্তু দুধের রং সাদা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে, যে মানুষের রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি। তো সঠিক অ্যান্সার কী হবে, হিমোগ্লোবিনের প্রধান কাজ কিন্তু হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, দেখো যে রোধের এসআই একক কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোধের যে এসআই একক সেটা কিন্তু ওহম। আচ্ছা, অ্যাম্পিয়ার কিসের একক, অ্যাম্পিয়ার কিন্তু যে তড়িৎ প্রবাহ আছে সেই তড়িৎ প্রবাহের যে এসআই একক সেটা কিন্তু অ্যাম্পিয়ার। ভোল্ট কিসের একক, ভোল্ট কিন্তু যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্যের একক। আর যে কুলাম্ব আছে সেটা কিন্তু যে চার্জ, ঠিক আছে, ইলেকট্রিক্যাল যে চার্জ সেই ইলেকট্রিক্যাল চার্জের একক কিন্তু হচ্ছে কুলাম্ব। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না। তো রক্ত জমাট বাঁধে না কোন ভিটামিনের অভাবে, ভিটামিন কে। ভিটামিন কে যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু রক্ত জমাট বাঁধতে মানে অসুবিধা হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন কে এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোম কোন নীতির ওপর ব্যবহার করে তৈরি করা হয়েছে। দেখো পারমাণবিক বোমা যেটা আছে সেটা কিন্তু যে নিউক্লিয়ার যে ফিশন, ঠিক আছে, সেই নিউক্লিয়ার ফিশন যে টেকনোলজি আছে তার ওপরে বেস করে কিন্তু বানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে শব্দের তীব্রতা মাপার একক কি। তো শব্দের তীব্রতা মাপার একক কিন্তু হয়ে যাচ্ছে ডেসিবেল, ঠিক আছে। আচ্ছা, ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু যে বৈদ্যুতিক যে ক্ষমতা আছে সেই বৈদ্যুতিক ক্ষমতা। হার্টস কিসের একক, হার্টস কিন্তু যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হয়ে থাকে সেই কম্পাঙ্কের একক। আর পাস্কেল কিন্তু চাপের একক, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে যে উদ্ভিদের সবুজ রঙের যে উদ্ভিদের সবুজ রং হওয়ার জন্য যে রঞ্জক তার নাম কি, তো তার নাম কিন্তু হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিলের জন্যই কিন্তু উদ্ভিদের পাতার রং সবুজ হয়ে থাকে। আর এটা তোমার এর মধ্যে কোন ধাতুর সংশ্লেষণ হয়, এর মধ্যে কিন্তু ম্যাগনেসিয়ামের সংশ্লেষণ হয়। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে জলের রাসায়নিক সংকেত কি। এই কোশ্চেনটা একটু বেশি সোজা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 24তম কোশ্চেন যে লেন্সের ক্ষমতা পরিমাপের একক কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডায়াপ্টার। ঠিক আছে, লেন্সের যে ক্ষমতার একক আছে সেটা কিন্তু যে ডায়াপ্টার এককে মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে যে বলের এসআই একক কি। তো বলের এসআই একক কিন্তু হয়ে যাচ্ছে নিউটন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 26তম কোশ্চেন ইকোনমিক্স থেকে করা হয়েছে যে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ এই যে স্লোগানটি, সেই স্লোগানটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, এক সেকেন্ড, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যেটা কিন্তু ইনকমপ্লিট ছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাত্র 4 বছর চলেছিল 5 বছরের পরিবর্তে। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কিন্তু যে গরিবি হাটাও বা দরিদ্র দূরীকরণ এই যে স্লোগানটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 27তম কোশ্চেন যে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে কবে চালু হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 জুলাই 2017। আচ্ছা, জিএসটির যে অধিনিয়ম সেটা কত, সেটা কিন্তু যে 101তম যে সংবিধান সংশোধনী বিল আছে সেটা অনুযায়ী কিন্তু এসেছিল। ভারতের কোন রাজ্যে সবার প্রথম এটাকে গ্রহণ করা হয়েছিল, এটা কিন্তু সবার প্রথম আসামে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 28তম কোশ্চেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো বর্তমান যিনি গভর্নমেন্ট আছেন তার যে নামটা আছে সেটা কিন্তু এখানে কোথাও নেই, ইনি কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছেন। তো এই যে রিজার্ভ ব্যাঙ্কের যে বর্তমান গভর্নরকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো তো এটা কিন্তু শক্তিকান্ত দাস আগে ছিলেন, বর্তমানে কিন্তু ইনি নেই। তো এটা কিন্তু অ্যান্সার কী হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। তো দেখো পুরো ওয়ার্ল্ডে যদি বলি, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে কিন্তু বলা হয় নরম্যান বোরলগকে। ঠিক আছে, ইনি আমেরিকার লোক। আর যদি ভারতে বলা হয়, ইন্ডিয়াতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ডক্টর MS স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করে কোথায়। ঠিক আছে, তো দেখো যে ক্ষুদ্র শিল্প আছে সেই ক্ষুদ্র শিল্পের মধ্যে কিন্তু সবথেকে বড় যে সেক্টর সেটা কি, সেটা কিন্তু হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো পরীক্ষায় কিন্তু এই যে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি আছে সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে বর্তমান মিনিস্টার কে আছেন সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো এই যে বর্তমানে ভারতের টেক্সটাইল মিনিস্টারকে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 31তম কোশ্চেন কি বলেছে যে সাধারণ জ্ঞান মিসলেনিয়াস জিকে দেখো কি বলেছে যে বিহু কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। তো এই যে লোকনৃত্য যে টপিকটা আছে বা ফোক ডান্স যে টপিকটা আছে সেটা কিন্তু এদের খুব ফেভারিট একটা তোমার হচ্ছে টপিক, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। তো দেখো বিহু কোথাকার, বিহু কিন্তু হয়ে যাচ্ছে আসামের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 32তম কোশ্চেন যে ফুটবল খেলার সাথে সম্পর্কিত ডুরান্ড কাপ কোন দেশে শুরু হয়। তো ডুরান্ড কাপ কোথায় খেলা হয়, ডুরান্ড কাপ কিন্তু ভারতে খেলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, আচ্ছা তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের যে এই বছর ডুরান্ড কাপ কে জিতেছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 33তম কোশ্চেন যে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 7ই এপ্রিল তারিখে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে আমরা বাদবাকি ডেটগুলো একবার দেখে নেব। 5ই জুন আমরা কি জানি, 5ই জুন কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল ডে। আচ্ছা 1ই ডিসেম্বর কি, এটা কিন্তু তোমার হচ্ছে এইডস দিবস। 24শে অক্টোবর কি, 24শে অক্টোবর কিন্তু ইউএনও ডে বা ইউএনওর যে স্থাপনা দিবস সেটা পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 34তম কোশ্চেন যে আইনি আকবরী এই গ্রন্থটা কার লেখা। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই আইনি আকবরী এই যে গ্রন্থটা আছে এটা কিন্তু আবুল ফজলের লেখা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন যে সিপিইউর সম্পূর্ণ নাম কি। তো সিপিইউর যে সম্পূর্ণ নাম আছে সেটা কিন্তু কি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কী বলেছে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জয়পুর। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, ইসরোর যে সদর দপ্তর সেটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছেন যে বিশ্ব পরিবেশ দিবস, তো এটা তো একটু আগে বলে দিলাম, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 5ই জুন। পরবর্তী প্রশ্ন দেখি আমরা যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পক প্রণালী অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে যে নিম্নলিখিত কোনটি একটি ইনপুট ডিভাইস। তো কম্পিউটার থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, তো এর মধ্যে থেকে ইনপুট ডিভাইসকে, তো এর মধ্যে থেকে দেখো যে ইনপুট ডিভাইস যেটা আছে সেটা কিন্তু হচ্ছে কিবোর্ড।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 41তম কোশ্চেন, যে নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধের সাথে যুক্ত। তো একটু আগে তোমাকে বললাম যে নর্মদা নদীর উপরে কোন বাঁধ আছে, সর্দার সরোবর, তো এটার সাথেই কিন্তু সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন, যে ভারতের ক্রিকেট খেলায় সর্বোচ্চ কতজন খেলতে পারে। তো এটা তো সকলেই জানো। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো 43তম কোশ্চেন, যে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়কে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সিভি রমন। এই ডেটে সিভি রমন কবে পেয়েছিলেন, তো 28শে ফেব্রুয়ারি কিন্তু নোবেল পেয়েছিলেন। সেই কারণের জন্য কিন্তু এই যে 28শে ফেব্রুয়ারির যে ডেটটা আছে, আমরা এটাকে কি করি, আমরা কিন্তু এই জায়গাটাতে আমাদের ন্যাশনাল যে সায়েন্স ডে সেটা কিন্তু অবজার্ভ করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 44তম কোশ্চেন কি বলেছে, যে প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী বিমান কোনটি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তেজস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, এক সেকেন্ড, এটা তো যুদ্ধবাহী বিমান বলেনি, তো তেজস কিন্তু প্রথম যুদ্ধবাহী বিমান। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু সারস হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 45তম কোশ্চেন, যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে যে লোসান সুইজারল্যান্ড আছে, এখানে কিন্তু যে আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক যে কমিটি আছে তার কিন্তু সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 46তম কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 47তম কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে কিন্তু 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন আর হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এর মধ্যে কিন্তু যে নাইট্রোজেন আসে সেটা কিন্তু কোনো রকমের গ্রিন হাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আজকে 48তম কোশ্চেন, যে বিখ্যাত নৃত্যশিল্পী এবং পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনি যে কত্থক ডান্স, সেই কত্থক ডান্সের সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 49তম কোশ্চেন কি বলেছে, যে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস, তো একটু আগেই বললাম এটা কিন্তু 28শে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 50তম কোশ্চেন কি বলেছে, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটা। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে সর্বোচ্চ সংস্থা সেটা কিন্তু হচ্ছে জেলা পরিষদ। তো আজকে এই অবধি ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।